হ্যালো ভিউয়ার্স, আজ আমি ক্লাস 8-এর ভূগোলে 10তম অধ্যায় দক্ষিণ আমেরিকাতে তোমাদের পড়াটা রয়েছে সেটা আজকে ভালো করে পড়িয়ে দেবো এবং কোন কোন জায়গাগুলো ভালো করে পড়লে তোমরা পরীক্ষাতে ভালো নম্বর পাবে সেটা ভালো করে দেখে নেবে। ঠিক আছে, তাই ভিডিওটা চলাকালীন তোমার প্রত্যেকেই বলবো বইটা খুলে বসো এবং দেখে না কোন কোন জায়গাগুলো ভালো করে পড়তে হবে। দেখো, দক্ষিণ আমেরিকা কিন্তু একটা মহাদেশ, প্রত্যেকেই জানো। এর আগে আমি ওশিনিয়ে তোমাদেরকে পড়িয়েছি, যে বাজারে এখনো দেখোনি তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলে এসে প্লেলিস্ট ফলো করবে, সেখানে ক্লাস 8-এ চলে যাবে, দেখবে অনেক ভিডিও, ক্লাস 8-এর অনেক সাবজেক্টের ভিডিও পরপর দেওয়া রয়েছে। তোমাদের যেটা সুবিধা হয় সেটা তোমরা পড়তে পারো। ঠিক আছে, অশ্বিনের পাশাপাশি ক্লাস 8-এর ইতিহাস, বাংলা সমস্ত কিছু দেওয়া রয়েছে। ওকে, তো চলো শুরু করছি আজকের পড়া দক্ষিণ আমেরিকা। তো দেখো, দক্ষিণ আমেরিকা তোমাদের ফার্স্ট পেজে অনেক কিছু রয়েছে, দেখো অনেক নাম সহ ছবি দেওয়া রয়েছে, তার মধ্যে যেগুলো রয়েছে সেগুলো ভালো করে করবে। যেমন প্রথমেই রয়েছে পৃথিবীর দীর্ঘতম পর্বতশ্রেণী আন্দিজ, সেটা কিন্তু এই দক্ষিণ আমেরিকা মহাদেশেই অবস্থিত। আর কি রয়েছে, পৃথিবীর বৃহত্তম নদী আমাজন। তাহলে এটা প্রশ্ন আসতে পারে, শর্ট প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ। পৃথিবীর বৃহত্তম নদীর নাম কি? উত্তর কি হবে? আমাজন। ঠিক আছে, তারপরে চলে এসো পৃথিবীর উচ্চতম জলপ্রপাত, তার নাম কি? অ্যাঞ্জেল জলপ্রপাত। তারপর কি রয়েছে, প্রাচীনকালে মায়া সভ্যতার নিদর্শন কিন্তু এই দক্ষিণ আমেরিকা মহাদেশেই পাওয়া গেছে। আর কি রয়েছে, পৃথিবীর উচ্চতম হ্রদ টিটিকাকা। ওকে, তো এই পয়েন্টগুলো কিন্তু ভালো করে পড়বে। তোমাদের কিন্তু পরীক্ষা হবে সেকেন্ড ইউনিট টেস্টের 25-এর মধ্যে। আর তোমাদের এই চ্যাপ্টারটা অর্থাৎ দক্ষিণ আমেরিকা চ্যাপ্টারটা কিন্তু তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের পরীক্ষাতে রয়েছে, সুতরাং ভালো করে কিন্তু পড়াটা দেখে নাও। দেখো নিচে রয়েছে দক্ষিণ গোলার্ধে ত্রিভুজাকৃতি এই মহাদেশ পৃথিবীর চতুর্থ বৃহত্তম মহাদেশ, চতুর্থ বৃহত্তম মহাদেশ, অর্থাৎ এটা পৃথিবীর মধ্যে চতুর্থ বৃহত্তম মহাদেশ হচ্ছে দক্ষিণ আমেরিকা। আয়তনে মহাদেশটি ভারতের প্রায় 5 গুণ। ওকে, তারপর কি লেখা রয়েছে দেখো, পঞ্চদশ শতাব্দীর শেষের দিকে পর্তুগিজ নাবিক আমেরিগো ভেসপুচির অভিযানের ফলে এই মহাদেশটির কথা জানা যায়। পরীক্ষা প্রশ্ন আসতে পারে আমেরিকা মহাদেশ কে আবিষ্কার করেছেন। ঠিক আছে, তো সেক্ষেত্রে তোমরা লিখতে পারো আমেরিগো ভেসপুচির অভিযানের ফলে কিন্তু এই মহাদেশের কথা আমরা জানতে পারি। ঠিক আছে, চলো তার পরের পাতা দেখো, রয়েছে উত্তর পশ্চিম অবস্থিত পানামা খাল মহাদেশটিকে উত্তর আমেরিকা মহাদেশ থেকে আলাদা করেছে। তাহলে প্রশ্ন আসতে পারে উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকা মহাদেশকে কে আলাদা করেছে? উত্তর হবে পানামা খাল। বোঝা গেল। তারপর প্রধান নদী কি? একটু আগেই বলা হলো, সেটা হচ্ছে আমাজন। উচ্চতম পর্বতশৃঙ্গ কি এখানকার? আন্দিজ পর্বতের অ্যাকনকাগুয়া হচ্ছে এখানকার উচ্চতম পর্বতশৃঙ্গ, তার দৈর্ঘ্যটা মনে রাখবে 6962 মিটার। ওকে, দেখো তোমাদের পরীক্ষায় যে সমস্ত প্রশ্ন দিক না কেন তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে সমস্ত কিছুই কিন্তু টেক্সট থেকে দেবে। তাই টেক্সটটা যদি খুঁটিয়ে পড়া হয়, আমার মনে হয় না এর পাশে কোনো হেল্পার বই পড়ার দরকার আছে, কারণ টেক্সট থেকেই তো পরীক্ষায় প্রশ্ন দেয়, তাই না? তো দেখো এখানে দেশের সংখ্যা কত? দেশের সংখ্যা হচ্ছে 13টি। বৃহত্তম শহরগুলো মনে রাখবে, রিও ডি জেনিরো, সান্টিয়াগো, মন্টেভিডিও, কুইটো, বুয়েনাস এয়ার্স। ওকে, তারপর চলে আসে নিচের দিকে রয়েছে ভূপ্রকৃতি ও নদ নদী। দেখো এখানকার ভূপ্রকৃতি কীরকম। প্রথমে রয়েছে পশ্চিমের পার্বত্য অঞ্চল। ঠিক আছে, এটা ডিটেলস পড়ার আগে যেগুলো আমি হাইলাইট করেছি এগুলো তোমরা বইয়ে ভালো করে মার্ক করে রাখবে তোমাদের টেক্সট বুকে। আন্দিজ হতে পৃথিবীর দীর্ঘতম পর্বতমালা এখানে অবস্থিত। অ্যাকনকাগুয়া আন্দিজ পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। ওকে, তারপর কি রয়েছে দেখো, আন্দিজ পর্বতমালার বেশ কিছু জায়গায় পর্বত বেষ্টিত মালভূমি রয়েছে, যেমন বলিভিয়া, ইকুয়েডর, পেরু, টিটিকাকা মালভূমি। এদের মধ্যে উচ্চতম হচ্ছে টিটিকাকা, প্রথমেই আমরা ফার্স্ট পেজে পড়েছি। এই মালভূমিতে অবস্থিত টিটিকাকা হ্রদ, যেটা কিনা পৃথিবীর উচ্চতম হ্রদ। ওকে, দেখো তোমাদের কিন্তু শর্ট প্রশ্ন বেশি আসবে, বারবার করে বলছি, শর্ট প্রশ্নগুলো ভালো করে মার্ক করে রাখবে। ওকে, আর আমি যেগুলো বড় প্রশ্ন তোমাদেরকে বলবো সেটা তোমাদের আমি নেক্সট ভিডিওতে পরবর্তী ভিডিওতে আমি কিন্তু সেখানে সাজেশন টাইপ প্রশ্ন যেখানে দেবো সেখানে বড় প্রশ্ন পেয়ে যাবে। এখন আমি যেগুলো তোমাদের বইয়ে মার্ক করতে বলছি এবং পড়তে বলছি শুধু সেগুলোই ভালো করে পড়ে যাও, তাহলেই হবে। তারপরের পাতা চলে এসো, দেখো রয়েছে আন্দিজ পার্বত্য অঞ্চল ভূমিকম্প প্রবণ কেন? বলছে এই পার্বত্য অঞ্চলটি প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয়বলয়ের অংশ। এই অঞ্চলে অসংখ্য আগ্নেয়গিরি রয়েছে, এদের মধ্যে কিছু কিছু এখনো সক্রিয়, এখনো আগ্নেয়গিরিতে অগ্নুৎপাত হয়ে থাকে, লাভা বেরিয়ে আসে। ঠিক আছে, তো সেক্ষেত্রে কি বলা হচ্ছে, মাউন্ট চিম্বোরাজো এবং কটোপ্যাক্সি হচ্ছে স্থলভাগে অবস্থিত পৃথিবীর প্রথম ও উচ্চতম সক্রিয় আগ্নেয়গিরি। মনে রাখবে পৃথিবীর প্রথম ও দ্বিতীয় উচ্চতম সক্রিয় আগ্নেয়গিরি কোনগুলো? একটি হচ্ছে মাউন্ট চিম্বোরাজো, আরেকটা হচ্ছে কটোপ্যাক্সি। ওকে, এগুলো ভালো করে বইয়ে দাগ দিয়ে রাখো। তার ডান দিকে দেখো রয়েছে পশ্চিমের সংকীর্ণ উপকূলীয় অঞ্চল। এখানে কি দেখা রয়েছে? দেখো রয়েছে এর মধ্যভাগে প্রায় 1100 কিলোমিটার দীর্ঘ আটাকামা মরুভূমি অবস্থিত। এই মরুভূমি অঞ্চলটি পৃথিবীর অন্যতম শুষ্ক ও খরাপ্রবণ মরুভূমি অঞ্চল। বোঝা গেল? তাহলে আটাকামা মরুভূমি কি? পৃথিবীর অন্যতম শুষ্ক খরাপ্রবণ একটি অঞ্চল হচ্ছে আটাকামা মরুভূমি। ওকে, যেটা কিনা এই দক্ষিণ আমেরিকা মহাদেশেই অবস্থিত।
তারপর চলে এসো পূর্বের উচ্চভূমি অঞ্চল। বলছে দক্ষিণ আমেরিকার পূর্ব দিকে দুটি উচ্চভূমি অঞ্চল আছে। দুটি উচ্চভূমি বহু প্রাচীন ভূখণ্ডের অংশ। এগুলো ভারতের দাক্ষিণাত্য মালভূমি ও উত্তর আমেরিকার কানাডীয় শিল অঞ্চলের সমসাময়িক। এই দুটি উচ্চভূমি আমাজন নদী দ্বারা বিভক্ত। আমাজন নদীর উত্তর দিকে গায়না উচ্চভূমি অবস্থিত। তাহলে গায়না উচ্চভূমি কোথায় অবস্থিত? আমাজন নদীর উত্তর দিকে। তারপর দেখো রয়েছে পৃথিবীর উচ্চতম জলপ্রপাত, যার নাম হচ্ছে অ্যাঞ্জেল, এই গায়না উচ্চভূমিতে কিন্তু অবস্থিত। তারপরে দেখো রয়েছে রোরুইমা হলো এই উচ্চভূমির সর্বোচ্চ শৃঙ্গ। তাহলে রোরুইমা কি? এই উচ্চভূমির কি? সর্বোচ্চ শৃঙ্গ। ওকে। আমাজন নদীর দক্ষিণ দিকে ব্রাজিল উচ্চভূমি রয়েছে এবং এই উচ্চভূমির দক্ষিণ পূর্ব প্রান্তে আটলান্টিক মহাসাগরের তীরে অবস্থিত পিকো ডো বান্ডাইরা হলো এর সর্বোচ্চ শৃঙ্গ। এগুলো কিন্তু ভালো করে পড়বে, ঠিক আছে। ব্রাজিল উচ্চভূমি ও আন্দিজ পর্বতের মাঝে ম্যাটো গ্রাসো মালভূমি অবস্থিত। তাহলে ম্যাটো গ্রাসো মালভূমি কোথায় অবস্থিত? প্রশ্ন আসতে পারে। উত্তর হবে ব্রাজিল উচ্চভূমি ও আন্দিজ পর্বতের মাঝে অবস্থিত। ওকে। তাহলে এখানে যেগুলো আমি মার্ক করতে বললাম এগুলো ভালো করে ভিডিওটা পজ করে মার্ক করে রাখবে তোমাদের টেক্সট বুকে, দেখবে এখান থেকেই প্রশ্ন আসবে, ঠিক আছে। তারপর চলে আসো মধ্যভাগের বিশাল সমভূমি অঞ্চল। তার মধ্যে কি কি ভাগ করেছে? অরিনাকো নদীর অববাহিকায় ল্যানোস সমভূমি, আমাজন নদীর অববাহিকায় সেলভা সমভূমি, প্যারানা প্যারাগুয়ে নদীর অববাহিকায় গ্র্যান্ড চাকো সমভূমি, আর লা প্লাটা নদীর অববাহিকায় পম্পাস সমভূমি। এই চারটে গোল গোল করা অঞ্চলগুলো কিন্তু ভালো করে মনে রাখবে যে কোন নদীর অববাহিকায় বা কোথায় কোথায় বা কোন কোন অববাহিকায় কোন কোন সমভূমি অঞ্চলগুলো গড়ে উঠেছে, ঠিক আছে। এটা ভালো করে স্টার করে রাখবে। ওকে। তারপর দেখো রয়েছে এদের মধ্যে সেলভা সমভূমি হচ্ছে বৃহত্তম। সেলভাটা কিন্তু বৃহত্তম সমভূমি। ওকে। অপরদিকে ল্যানোস ও পম্পা সমভূমি হলো প্রকৃতপক্ষে তৃণভূমি অঞ্চল। বোঝা গেল? তো যেগুলো আমি হাইলাইট করেছি এই পেজে সেগুলো ভালো করে দেখবে। চলে এসো তার পরের পাতায়। দেখো নদী রয়েছে আমাজন নদী, ঠিক আছে। বিভিন্ন নদীর নাম রয়েছে এবং তাদের উৎস, মোহনা, উপনদী ও বিশেষ বৈশিষ্ট্য, এই চারটা ভালো করে দেখবে। দেখো প্রথমে রয়েছে আমাজন নদী, তার দৈর্ঘ্যগত 6400 কিলোমিটার। ওকে। উৎস কোথায়? আন্দিজ পর্বতের মিসমিস শৃঙ্গ, ভালো করে করবে। মোহনা কোথায়? না উত্তর আটলান্টিক মহাসাগর। উপনদী কি আছে? জুরুয়া, পুরুষ, জিঙ্গো, মাদিরা। ওকে। আর বিশেষ বৈশিষ্ট্যের মধ্যে কি পড়ছে? না এটি হচ্ছে পৃথিবীতে বৃহত্তম নদী, এটা মনে রাখবে। দ্বিতীয় রয়েছে কি? অরিনাকো নদী। অরিনাকো নদী কোথা থেকে উৎস হয়েছে? গায়না উচ্চভূমির পারিমা পর্বত থেকে। মোহনা কোথায়? আটলান্টিক মহাসাগরে। উপনদী কি কি? ক্যারোনি, মেতা, জাপুরে। আর বিশেষ বৈশিষ্ট্য কি? না অরিনাকো নদীর ওপর সৃষ্ট অ্যাঞ্জেল জলপ্রপাত পৃথিবীর উচ্চতম জলপ্রপাত। তাহলে প্রশ্ন আসতে পারে অ্যাঞ্জেল জলপ্রপাত কোন নদীর ওপর সৃষ্টি হয়েছে? উত্তর অরিনাকো নাকি আমাজন? তখন উত্তর দেবে অরিনাকো। বোঝা গেল? তারপরে দেখো রয়েছে লা প্লাটা নদী, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 3500 কিলোমিটার। বলছে প্যারানা, প্যারাগুয়ে, উরুগুয়ে, এই তিনটি নদীর মিলিত প্রবাহকে একসাথে লা প্লাটা নদী বলা হয়। এই প্যারানা ও প্যারাগুয়ে নদী দুটো ব্রাজিলের পৃথক দুটো উচ্চভূমি থেকে উৎপন্ন হয়েছে। তারপর দেখো কি রয়েছে? প্যারানা ও প্যারাগুয়ের মিলিত প্রবাহ পারানা নদী নামে পরিচিত, যেটা কিনা আর্জেন্টিনার সমভূমির উপর দিয়ে আরও 1100 কিমি পথ প্রবাহিত হয়েছে। এরপর উরুগুয়ে নদীর উত্তর পূর্ব দিকে এসে পারানা নদীর সাথে মিলিত হয়েছে। বোঝা গেল? তার নিচে দেখা রয়েছে হাইলাইট করা লা প্লাটা নদী মোহনা অঞ্চলে রিউ ডি লা প্লাটা নামে পরিচিত। এটা কিন্তু পরীক্ষায় কিন্তু প্রশ্নটা দেয় যে লা প্লাটা নদী মোহনাতে কি নামে পরিচিত? উত্তর হবে রিউ ডি লা প্লাটা। ওকে। তো যেগুলো আমি এই পেজে হাইলাইট করেছি সেগুলো ভালো করে করবে। এরপর চলে এসে তার পরের পাতা। দেখো রয়েছে নদীর বৈশিষ্ট্য। নদীর বৈশিষ্ট্যটা ভালো করে করবে। তার পাশাপাশি আমাজনকে পৃথিবীর বৃহৎ নদী কেন বলা হয় এটা বড় প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ, এটা ভালো করে করবে। কি বলছে? না আমাজন অববাহিকা নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে অবস্থিত। এখানে সারা বছর প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়। দক্ষিণ পূর্ব আইনবের প্রবাহে বা প্রবাহ পথে আন্দিজ পর্বতমালার অবস্থান করা জলীয় বাষ্পপূর্ণ বায়ু পর্বতে বাধাপ্রাপ্ত হয়ে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটায়। আমাজন অববাহিকার আয়তন 70,50,000 বর্গ কিলোমিটার। আমাজন নদীর উপনদীর সংখ্যা প্রায় 1000-এরও বেশি। এই উপনদীগুলো বেশ দীর্ঘ। তো এতগুলো বৈশিষ্ট্য থাকার জন্যই একে পৃথিবীর বৃহত্তম নদী বলা হয়। বোঝা গেল? দেখো তোমরা কিন্তু বই থেকেই সমস্ত প্রশ্ন তৈরি করতে পারো, ঠিক আছে। আমি যেগুলো ভালো করে মার্ক করে দিলাম এবং বললাম যেগুলো প্রশ্ন হতে পারে সেগুলো তোমরা যদি খাতায় একটা নোট করে লেখো না, দেখবে এখানে সাজেশন তৈরি হয়ে গেছে। এর বাইরে কোনো প্রশ্ন দেবে না, এটুকু 100% গ্যারান্টি। তাই তোমাদেরকে আমি বারবার করে রিকোয়েস্ট করছি টেক্সটটা ভালো করে খুঁটিয়ে পড়ো, দেন এর সঙ্গে হেল্পার বই পড়ো, ঠিক আছে। আমি আরেকটা ভিডিওতে এখান থেকে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো বলে দেবো তোমাদের হেল্পার বই থেকে, সেগুলো ভালো করে করবে। আরও ভালো করে প্রিপারেশন হয়ে যাবে, ঠিক আছে। তার আগে অবশ্যই টেক্সটটা ভালো করে খুঁটিয়ে পড়ো। ডান দিকে দেখো কি রয়েছে? বলছে আমাজন নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টি হয়নি।
দেখো নিচের দিকে হাইলাইট করে আছে, মানে কারণটা কি? কারণটা হচ্ছে এটাই না, বিস্তীর্ণ অঞ্চল জুড়ে আমাজন অববাহিকা অবস্থিত হওয়ায় প্রচুর পরিমাণে বৃষ্টির জল নদীতে এসে পড়ে। এই অববাহিকা সমুদ্রের দিকে বেশ ঢালু, তাই সমগ্র অববাহিকার জল মূল নদী দিয়ে প্রবল বেগে আটলান্টিক মহাসাগরে মেশে। ঢালু থাকার জন্য, বোঝা গেল? আমাজন নদীর মোহনা বেশ প্রশস্ত হওয়ায় সমুদ্রের জোয়ারের জল নদীতে অবাধে প্রবেশ করতে পারে। মোহনা অঞ্চলে উপকূল সংলগ্ন সমুদ্র স্রোতও সেখানে বেশি শক্তিশালী। এই সব কারণে আমাজন নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টি হয়নি, বদ্বীপটা সৃষ্টি হতে পারেনি। বোঝা গেল? তাহলে দুটো প্রশ্ন পেলাম এই পাতাতে। একটা হচ্ছে আমাজনকে পৃথিবীর বৃহত্তম নদী কেন বলা হয়, আর এখানে কি পেলাম না, আমাজন নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টি হয়নি কেন। দুটো প্রশ্ন বড় প্রশ্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই এটা ভালো করে করবে। তারপরের পাতা দেখো রয়েছে জলবায়ু। দেখো এটা চার্টের মধ্যে লেখা জলবায়ুর বৈচিত্র্যের কারণগুলো কি কি। অক্ষাংশগত অবস্থান, সমুদ্র থেকে দূরত্ব, ভূমির উচ্চতা, সমুদ্র স্রোত, বায়ুর প্রবাহ, এই প্রত্যেকটা পয়েন্ট এখানে ডিটেলসে বক্সের মধ্যে দেওয়া রয়েছে। জাস্ট এইগুলো একবার করে রিং পড়ে নেবে, নিজের মতো করে গুছিয়ে লিখবে। এটা বড় প্রশ্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ, বাট তোমরা কিন্তু এটাকে স্কিপ করতে পারো, কারণ এটা কিন্তু তোমাদের পরীক্ষাতে নাও দিতে পারে। এত বড় প্রশ্ন পরীক্ষায় সাধারণত দেয় না, কিন্তু এখানে কি পড়বে এই পয়েন্টগুলো। যে জলবায়ুর বৈচিত্র্যের কারণগুলো মূলত কি? উত্তর হবে অক্ষাংশগত অবস্থান, সমুদ্র থেকে দূরত্ব, ভূমির উচ্চতা, সমুদ্র স্রোত এবং বায়ু প্রবাহ। এবং এই রিলেটেড দুই একটা লাইন এখান থেকে নিয়ে লিখে দেবে, তাহলেই হবে। ঠিক আছে? এরপরে পাতা দেখো রয়েছে জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদের সম্পর্ক। এটা কিন্তু গুরুত্বপূর্ণ। দেখো প্রথম জলবায়ু হচ্ছে নিরক্ষ জলবায়ু, যেখানে চিরহরিত সেলভা অরণ্য দেখতে পাওয়া যায়। ঠিক আছে? তো এখানকার অবস্থানটা না পড়ে তোমরা একদম পড়বে জলবায়ুর বৈশিষ্ট্যটা, আর পড়বে এখানে স্বাভাবিক উদ্ভিদের বৈশিষ্ট্যটা। ঠিক আছে? এখানে প্রত্যেকটা যেগুলো আমি তোমাদের পড়তে বলছি সেগুলো তোমাদের বলছি। অবস্থানটা পড়ার সেরকম দরকার নেই, অবস্থানটা স্কিপ করে তোমরা শুধু কি পড়বে, জলবায়ুর নাম পড়বে, সঙ্গে জলবায়ুর বৈশিষ্ট্য এবং জলবায়ুর সঙ্গে স্বাভাবিক উদ্ভিদের বৈশিষ্ট্য। এটা ভালো করে দেখবে। ঠিক আছে? এটা কিন্তু গুরুত্বপূর্ণ। এই স্বাভাবিক উদ্ভিদ থেকে পরীক্ষা কিন্তু প্রশ্ন দেয়, তাই এই চ্যাপ্টারটা কিন্তু ভালো করে পড়ো এবং পাতাটা ভালো করে পড়ো। ওকে? তারপরে পাতা দেখো রয়েছে একটা আটলান্টিক মহাসাগরের, উত্তর আটলান্টিক মহাসাগরের চিত্র, সঙ্গে দক্ষিণ আমেরিকা। তো এখানে দেখো যেগুলো কালার করা আছে সেগুলো একটা জলবায়ুর নাম দেওয়া রয়েছে। এটা কিন্তু ভালো করে তোমাদের ম্যাপ পয়েন্টিং এর জন্য দেখে রাখবে। ঠিক আছে? দক্ষিণ আমেরিকার ম্যাপ পয়েন্টিং তোমাদের পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে। যদি স্কুলে ম্যাপ পয়েন্টিং এর কথা উল্লেখ করে দেয়, তাহলে তোমরা কিন্তু এই পাতাটার এই নামগুলো ভালো করে মার্ক করে রাখবে। দক্ষিণ আমেরিকা একটা মহাদেশ, কিনে নিয়ে এসে একটা ছোট ছোট যে ম্যাপ পয়েন্টিং কিনতে পাওয়া যায় সেগুলো নিয়ে আসবে, নিয়ে এসে বাড়িতে দেখে নেবে যে কোনখানে কোন আর কি জলবায়ুটা রয়েছে। ঠিক আছে? তো এই পেজটা ভালো করে দেখে নাও, আমি তোমাদের পরীক্ষার আগেও আরেকবার সাজেশন করে দেবো। ঠিক আছে? এখন জাস্ট একবার দেখে নেবে। এরপর চলে এসো পাতা নম্বর 104, সেলভা চিরহরিত বৃক্ষের বনভূমি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে? এই সেলভা থেকে প্রচুর প্রশ্ন আসবে, তাই এই চ্যাপ্টারটার পাশাপাশি এই পাতাটা সেলভা চিরহরিত বৃক্ষের বনভূমি, এটা কিন্তু ভালো করে পড়তে হবে। প্রথমে দেখা রয়েছে এই অরণ্যকে ক্রান্তীয় বৃষ্টি অরণ্য বলা হয়। আমাজন নদী অববাহিকা জুড়ে অবস্থিত এই অরণ্য পৃথিবীর বৃহত্তম ও নিবিড়তম ক্রান্তীয় বৃষ্টি অরণ্য, যা আয়তনে ভারতীয় উপমহাদেশের দ্বিগুণেরও বেশি, মানে এতটাই বড়। এখানকার গাছপালার পাতা বড় শক্ত, গাছগুলো ঘন সন্নিবিষ্ট হওয়ায় অরণ্যের তলদেশে সূর্যের আলো পৌঁছতে পারে না। যেন মনে হয় অরণ্যের ওপরটা চাঁদোয়ার মতো বা ক্যানোপিস মতো ঢাকা রয়েছে, মানে এতটাই ঘন। এই অরণ্যের বৃক্ষশ্রেণীর সাথে সাথে লতানো পরজীবী প্রচুর গাছও জন্মায়। সূর্যের আলো পৌঁছতে না পারায় এই অরণ্যের তলদেশ স্যাঁতস্যাঁতে প্রকৃতির। দুর্গম অপ্রবেশ্য সেলভা অরণ্যের এই পরিবেশে ফার্ন, ছত্রাক, শৈবাল ও বিভিন্ন ধরনের মাংসাশী পিঁপড়ে সহ মাছি, মাকড়সা, অ্যানাকোন্ডা, বিষাক্ত আর কি অ্যানাকোন্ডা সাপ, ট্যারান্টুলা, মাকড়সা, এগুলো সবই কিন্তু বিষাক্ত, রক্তচোষা বাদুড়, যোগ প্রভৃতি জীবজন্তু দেখা যায়। এছাড়া এই অঞ্চল নদীতে মাংসাশী পিরানহা মাছ ও কুমিরও দেখা যায়। বোঝা গেল? তাহলে এই হচ্ছে তোমাদের চিরহরিত সেলভার বৈশিষ্ট্য। এই পুরো পাতাটা কিন্তু ভালো করে পড়বে। আর দেখো রয়েছে বাদিকে পৃথিবীর 20% অক্সিজেনের যোগান কিন্তু এই দেয়, মানে সেলভাটাই দেয়। সেজন্য সেলভাকে বলা হয় পৃথিবীর ফুসফুস। পরীক্ষা আসতে পারে সেলভাকে পৃথিবীর ফুসফুস বলা হয় কেন, তার কারণ হচ্ছে এখানে অক্সিজেনের 20% কিন্তু আমরা এখান থেকেই পাই। ঠিক আছে? মানে এত অরণ্য থাকার জন্য। আর কি না, 2.5 লক্ষ পতঙ্গ, 4 লক্ষ উদ্ভিদ প্রজাতির আবাসস্থল হচ্ছে এটা, মানে এত প্রজাতি এখানে দেখতে পাওয়া যায়। ঠিক আছে? চল্লিশ পরের পাতা দেখো রয়েছে পম্পাস অঞ্চল। পম্পাস স্পেনীয় শব্দ, যার অর্থ বিস্তীর্ণ সমতল ক্ষেত্র। তারপর কি বলছে, এই অঞ্চলে বিস্তীর্ণ তৃণভূমি পম্পাস তৃণভূমি নামে পরিচিত। এই তৃণভূমি অঞ্চল আর্জেন্টিনা, উরুগুয়ে, দক্ষিণ পশ্চিমে লা প্লাটা নদীর অববাহিকা অঞ্চল অবস্থিত। এর আকৃতি অনেকটা আধখানা চাঁদের মতো। বোঝা গেল? ব্যাস, পম্পাস অঞ্চল সম্পর্কে এটুকুই পড়বে।
পম্পা শব্দ অর্থটা কিন্তু পরীক্ষাতে জানতে চায়, তাই ওটা ভালো করে মার্ক করে রাখবে। এরপর আসছি ভূপ্রকৃতি ও নদী। কি না, এখানকার যে ভূপ্রকৃতি সেটা তো তোমরা রিডিং একবার পড়ে নেবে, কিন্তু নদীটা এখানে কি আছে বলছে, প্যারানা ও প্যারাগুয়ে হচ্ছে এই অঞ্চলের দুটো প্রধান নদী। ঠিক আছে, এই দুটি নদী আর্জেন্টিনার রাজধানী বুয়েনাস এয়ারেস শহরের কাছে উরুগুয়ের সাথে মিলিত হয়ে লা প্লাটা নামে আটলান্টিক মহাসাগরে পড়েছে। ঠিক আছে, তাহলে আর্জেন্টিনার রাজধানীর নাম কি, বুয়েনাস এয়ার্স। ওকে, তারপর চলো স্বাভাবিক উদ্ভিদ। স্বাভাবিক উদ্ভিদকে কি বলা হয়, এখানকার স্বাভাবিক উদ্ভিদ কি কি আছে একবার রিডিং করবে। কিন্তু স্বাভাবিক উদ্ভিদ বা জলবায়ুর জন্য এখানকার যে স্থানীয় বায়ু তার নাম হচ্ছে পাম্পেরো। কি নাম, পাম্পেরো, এটা মনে রাখবে। আর গাছের মধ্যে কি কি দেখা যায়, কোথাও পপলার, কোথাও ইউক্যালিপটাস, এগুলো গাছ এখানে দেখতে পাওয়া যায়। তো জলবায়ু স্বাভাবিক উদ্ভিদ তো একবার রিডিং করবে, তার মধ্যে স্থানীয় বায়ুর নামটা মনে রাখবে, তার নাম হচ্ছে পাম্পেরো। ঠিক আছে, এরপর চলে আসি পরের পাতায় কৃষিকাজ। কৃষিকাজ কীরকম না, পম্পাস অঞ্চলে এত শস্য হয় বলে একে আমেরিকার শস্য ভাণ্ডারও বলা হয়। দক্ষিণ আমেরিকার শস্য ভাণ্ডার কাকে বলা হয় যদি ঘুরিয়ে প্রশ্ন দেয়, উত্তর হবে পম্পাস অঞ্চলকে। ঠিক আছে, তার ডিটেলস এখানে দেওয়া রয়েছে, তোমরা একবার রিডিং করে নেবে। আমি এর পড়ছি না, অনেকটা ভিডিওটা বড় হয়ে গেছে, তোমরা কিন্তু অবশ্যই পড়ে নিও, খুব সহজ ভাষায় দেওয়া রয়েছে, একবার রিডিং পড়ে নিও। কিন্তু এটা মাথায় রাখবে, এটাই হচ্ছে প্রশ্ন, পম্পাস অঞ্চলকে দক্ষিণ আমেরিকার শস্য ভাণ্ডার বলা হয়। তারপর চলে আসো পশুপালন। এখানকার পশুচারণ যে ভূমি তার নামটা মনে রাখবে, এস্টেন্সিয়া। শর্ট প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ। এস্টেন্সিয়া কি না, হচ্ছে পম্পাস অঞ্চলে পশুচারণ ভূমিকে বলা হয় এস্টেন্সিয়া। ওকে, আর এখানে কি রয়েছে, দুগ্ধ শিল্প রয়েছে, অনেক মেষ ভেড়া প্রতিপালন করার জন্য এখানে কি রয়েছে, দুগ্ধ শিল্প, সেজন্য বিখ্যাত অঞ্চলটির নাম হচ্ছে কর্ডোবা, যেটা কিনা দুগ্ধ শিল্পে বিখ্যাত। তারপর নিচে চলে এসে এখানে পম্পাস অঞ্চলে প্রচুর পরিমাণে গোমাংস, মাখন, পনির, চিজ, পশম, চামড়া, চর্বি এগুলো কি হয় মানে পাওয়া যায় বা বিদেশে রপ্তানি হয়। মাংস রপ্তানিতে পম্পাস অঞ্চল তথা আর্জেন্টিনা পৃথিবীতে প্রথম স্থান অধিকার করে। ঠিক আছে, তাহলে হচ্ছে এখানকার পশুপালনের পুরো ব্যাপারটা। তারপর রয়েছে খনিজ সম্পদ ও শিল্প। দেখো এখানে কৃষিজাত পণ্য এতটাই বেশি যে খনিজ সম্পদ অতটা বেশি উন্নত নয়, তাও এখানে কি রয়েছে না, কৃষিজাত কাঁচামালকে কেন্দ্র করে ময়দা, চিনি, বেকারি প্রভৃতি শিল্প কিন্তু এখানে গড়ে উঠেছে। বোঝা গেল, কিন্তু সেরকম খনিজ সম্পদ এটা সমৃদ্ধ নয়, কৃষিকাজটা বা পশুপালনটা এখানে বেশি করে করা হয়। বোঝা গেল। তো তোমাদের দক্ষিণ আমেরিকা মহাদেশ থেকে বা মহাদেশ চ্যাপ্টার থেকে এই হচ্ছে টেক্সটের ইম্পর্টেন্ট জায়গা। তো যেগুলো তোমাদের এখানে ভালো করে বললাম এগুলো ভালো করে দেখে যাবে, আর এগুলো ভালো করে করলেই আমার মনে হয় গ্যারান্টি দিয়েও বলতে পারি যে এর বাইরে কোনো প্রশ্ন তোমাদের আর পড়তে হবে না। যেগুলো প্রশ্ন এই চ্যাপ্টার থেকে পাবে পরীক্ষাতে সব কিন্তু এর মধ্যে থেকেই দেবে। ঠিক আছে, তবু অনেকের রিকোয়েস্ট রাখার জন্য আমি নেক্সট ভিডিওতে এই চ্যাপ্টার রিলেটেড সহায়িকা থেকে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো বলে দেবো, তোমরা অবশ্যই ভিডিওগুলো পেয়ে যাবে। আর যারা অবশ্যই আমার চ্যানেলে এসেছো অত সাবস্ক্রাইব করোনি বা বেল আইকনে ক্লিক করছো না, তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে অল বাটনটা ক্লিক করে রেখো, তাহলে কী হবে পরপর সমস্ত ভিডিওগুলো পেয়ে যাবে। ঠিক আছে, আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে এখানেই দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো সবাই, ভালো করে পড়ো সবাই।